রাত ১টা বাজে। বর ৮ কেজি মাছের ব্যাগ আমার হাতে ধরিয়ে দিয়ে কাটতে বলে হনহনিয়ে নিজের রুমে চলে গেল। আমি তার যাওয়ার পানে চেয়ে আছি। একটা মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে? মাছগুলো নিয়ে রান্না করে রেখে তার জন্য খাবার বেড়ে রুমে নিয়ে গেলাম। খাবার তার সামনে রেখে চলে আসছিলাম, পিছন থেকে তার ডাক, আলো, কালকে সকালে আমি মাছ ভাজা খাবো, তাই মাছগুলো যেন এখনই কেটে রাখো। আর হ্যাঁ, কালকে সকালেই যেন আমি মাছ পাই। জি বলে বের হয়ে গেলাম। মা বাবা শখ করে নাম রেখেছিল আলো, কিন্তু জীবনে আলোই আসলো না। অন্ধকার আর অন্ধকারই দেখতে পাই। পানির গ্লাস নিয়ে আমার বর শাওনের সামনে দাঁড়িয়ে আছে। উনি ওনার মতোই খেয়ে যাচ্ছে। একটা বারও জিজ্ঞেস করলো না যে আলো তুমি কি খেয়েছ। আমিও কার কাছ থেকেই বা কি আশা করি? বিয়ে ১.৫ বছর হয়ে গেছে আর আমি মা হতে পারিনি। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? তাকে একটা বাচ্চা দিতে পারিনি, তাই আজ আমার এই দশা। শাওন খাবার শেষ করে শুয়ে পড়ল। আমি সব কিছু গুছিয়ে লাইট অফ করে রান্নাঘরের দিকে গেলাম। এবারের নিয়ম, বরের আগে স্ত্রীর খাবার খেতে পারবে না, তাই রোজ শাওনের জন্য রাত ১টা ২টা পর্যন্ত অপেক্ষা করি। বাবা নামক ছায়াটা নেই, তাই আমার এই অবস্থা। পাতিলে অল্প ভাত ছিল, তাই খেয়ে মাছ কাটতে বসলাম। মাছের দিকে চেয়ে মুচকি হেসে মাছকে বললাম, মাছ, আজ না আসলেও তো পারতি। আজও আমায় ঘুমানো দিবি না? জানিস তো আমি মাছ কাটতে পারি না, তারপরে অল্প শিখেছি আর কাটতে দেরি হয়। এই জিনিসটা শাওন জেনেও নিয়ে এসেছে। কি আর করার, তোকে এখন আমাকে কাটতে হবে। মাছ কাটতে কাটতে নিজের কথাগুলো বলে ফেলি। আমি আলো ইসলাম। আমাদের পরিবারে আমরা ৫ জন সদস্যই ছিলাম। আমি, আব্বু আম্মু, ছোট ভাই আর আমার দাদি। আমার ভাই আমার থেকে ২ বছরের ছোট ছিল। আমার আব্বু প্রবাসী ছিল। তখন আমি ক্লাস 6-এ পড়ি। আব্বু একবারের জন্যই দেশে এসে পড়ে। দিনকাল ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ কি হলো, আমাদের জীবন একেবারে অন্ধকার হয়ে গেল। আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, আর আমরা এতিম হয়ে গেলাম। আত্মীয় স্বজনও আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তার ফলে আমার মা ও দাদি মিলে সিদ্ধান্ত নিল আমাকে পড়াশোনা ছেড়ে কাজে লাগতে হবে। কি আর করার, ক্লাস 8-এ আমার পড়াশোনার অবসান ঘটে। মায়ের কাছ থেকে সেলাই কাজ শিখে তা দিয়ে শুরু করলাম, আর আশেপাশের বাড়ির ছোট ছোট বাচ্চাদের পড়িয়েই চলতো আমার জীবন। আমার মায়ের কোমরের ব্যথা থাকতো, তাই উনি সেলাই করতো না। আমার মা মাঝে মাঝে বাবার বাড়ি থেকে কিছু সাহায্য পেত, হঠাৎ তাও বন্ধ হয়ে যায়। মামারা আর সাহায্য করতে পারবে না, সব জানিয়ে দিল। ছোট থেকে আমার দাদি আমায় দেখতে পারতো না, কারণ মেয়ে হয়ে জন্মেছি তাই। আমার দাদির সাথে মাও তেমন হয়ে গেছে। সারাদিন সেলাই টিউশনি করে বাসার সব কাজ রান্নাবান্না আমায় করতে হতো। হয়তো এসবের কারণেই সংসার জীবনে কাজের জন্য কম কথা শুনতে হয়েছে। আমার জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত অন্য কেউ নিয়েছে, আর সিদ্ধান্ত সবসময়ের মতো ভুলই ছিল। আমি কি চাই তা নিয়ে কারো মাথা ব্যথা নেই। আমার বয়স যখন ২৪, তখন বিয়ে হয় শাওনের সাথে। বিয়ে নিয়েও কত শত কথা, কেউ আমায় বিয়ে করতে চায়নি। আমার নাকি দোষ আছে, আমি নাকি ভালো না, তাই তো বড় বোন রেখে ছোট ভাই বিয়ে করে ফেলেছে। এমন অনেক কথা শুনেই যাচ্ছিলাম। আমার পরিবার আমায় বিয়ে দেয়নি কারণ আমি তাদের প্রয়োজন ছিলাম। যখনই দেখলো তাদের ছেলে বিয়ে করে ফেলেছে, পড়াশোনার পাশাপাশি একটা কাজও করছে, তখনই আমায় ব্যবহার করা টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার ছোট ভাই আকরামের যখন ২১ বছর বয়স, হঠাৎ করে সে এক মেয়েকে নিয়ে হাজির। বাসায় এসে বলল সে বিয়ে করেছে। তখন আমি ২৩ বছরে পা দিয়েছি। আমি হাসি মুখে ছোট ভাইয়ের বউকে বরণ করে নিয়েছিলাম। তার জন্য আমায় কথা শুনতে হয়েছে। আমি কখনো কিছুর প্রতিবাদ করিনি, আর করার প্রয়োজনও পড়েনি, কারণ এসব আস্তে আস্তে আমার সয়ে গিয়েছিল। এভাবে হুট করে আকরামের বিয়ের কারণে সমাজ ও পরিবারের কাছে আমি হাসির পাত্র আর বোঝা হয়ে গেলাম। যে যেভাবে পেরেছে আমায় মেশিনের মতো ব্যবহার করেছে। ঠিক ১ বছর পর আকরামের শাশুড়ি আমার জন্য বিয়ের প্রস্তাব আনে। মা দাদি না দেখেই রাজি হয়ে যায়। হবেই বা না কেন, বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করতে পারলেই হলো। আমি তখনও চুপ। অতঃপর শাওনের সাথে আমার বিয়েটা হয়ে গেল। বিয়ের পর জানলাম শাওন মদি দোকানদার। ইনকাম ভালোই, কিন্তু তার জুয়ার নেশা আছে। তার জন্য সে রোজ রাতে দেরি করে বাসায় ফিরত। মাছ কাটতে কাটতে বোর হয়ে যায়। আজান দিচ্ছে, আজও ঘুমাতে পারলাম না। মাছগুলো নিয়ে ধুয়ে রেখে রুমের দিকে পা বাড়ালাম। নিজের রুমের কাছে এসে চুপ করে তাকিয়ে রইলাম। আমার রুম থেকে আমার বরের খালাতো বোন রূপা বের হয়ে আমাকে দেখে অবাক। ভাবি, আসলে আমি আপনাকে খুঁজছিলাম। আপনি কোথায় ছিলেন? আমি তো রান্না করেছিলাম, শান্তভাবেই বললাম। তো আজকে কি নিতে এসেছেন? ফোনে চার্জার, নাকি চিরুনি, নাকি টর্চ লাইট? রূপা বলল, আসলে আমার না চা খেতে ইচ্ছে করছিল, তাই আপনার কাছে আসলাম, ১ কাপ চা বানিয়ে দিতেন তাই। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। না ভাবি, থাক, আমার আর লাগবে না, এখন আর ইচ্ছে নেই, বলে দ্রুত পায়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। আমি তার যাওয়ার পানে চেয়ে আছি। এটা নতুন কিছু নয়।
পড়াশোনার জন্য শাওনের খালাতো বোন ওদের সাথে থেকে ভার্সিটিতে পড়ছে। রোজ রোজ রাত বিরাতে আমার রুমে এসে পড়া তার রুটিন হয়ে গেছে। এই বিষয়ে আমার বড় শ্বশুর শাশুড়িকে বলায় অনেক কথা শুনতে হয়েছিল। এরপর থেকে কিছুই বলি না কাউকে। রাত বিরাতে রূপাকে চা নুডলস বানিয়ে দিতে হবেই, কারণ সে বাড়ির অতিথি, আর অতিথিকে আপ্যায়ন করতে হয়। কথাটা অবশ্য আমার বর বলেছে। রুমে এসে বসেছে 5 মিনিট হলো। প্রচুর ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমানো যাবে না। এবারে নিয়ম হলো বউ মানুষরা বেশি ঘুমান না, অন্ধকার থাকতে উঠে পড়ে। তাই নামাজ পড়ে হালকা ঘর গুছিয়ে উঠান ঝাড়ু দিয়ে রান্নাঘরে আসলাম। ফ্রিজে এখনও গরুর মাংসের পাতিলটা পড়ে আছে। আমি খুব ভালোই রান্না করি। আমার রান্নার অনেক প্রশংসাও পেয়েছি। অবশ্য আমার বড় ননার সাথেই আর ছোট ননদ সুচি আমার হাতের গরুর মাংস অনেক পছন্দ করে। আমার বর তার বোনদের অনেক ভালোবাসে। গতকাল তারা বেড়াতে এসে বাসায় রাখার আগেই আর কথা কাটাকাটি করে চলে যায়। এর জন্য আমিই দায়ী, কারণ সব সময়ের মতো এবারও তাদের জন্য আমার বর বাজার থেকে মাংস কিনে নিয়ে আসছে, আর আমি তা রান্না করছিলাম। কিন্তু খাবার টেবিলে বসে সবাই খাবার মুখে নিয়ে থুতু করছিল, কিন্তু আপুরা একটু টুশব্দও করেনি। তারা আমার দিকে শুধু চেয়েছিল। তখন শাশুড়ি বলেছিল, এগুলো তুমি ইচ্ছে করেই করছো, যাতে আমার মায়েরা খাইতে না পারে। এত হিংসে পেটে নিয়ে থাকো কেমনে? আহ মা, ছাড়ো না। এতদিন ধরে খাচ্ছি, কই কখনো তো এমন হয়নি। আজ প্রথম হয়েছে, তাতে কি? হ্যাঁ মা, বাদ দাও। বাপের হাতের রান্না কতবার খেলাম, কখনো তো লবণ মরিচের কম বেশি হয়নি। আজ হয়তো ভুল হয়ে গেছে, নয়তো কেউ করেছে। রূপার দিকে তাকিয়ে কথাটা বলল। নে, এবার তো খুশি? আমার মাইয়াগুলারে দেখতে পারস না, তাই মাংসের লবণ বেশি দিছস, তাই না? না মা, আমি সব ঠিকঠাকই দেখেছিলাম। তারপরেও কীভাবে যে লবণ বেশি হয়ে গেল আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তা তো বুঝবা কেমনে? অন্য কেউ মিশিয়ে দিয়েছে, তাই না? কতবার কইছিলাম শাওনরা এমন পকিন্নি বাড়িতে বিয়ে করিস না, কিন্তু আমার কথা শুনোস নাই বাপ। এখন বাপ বলা মিলা বলস মাইয়া ভালো। আহ মা, বাদ দাও না। মাংসে আলু আর টমেটো দিয়ে জাল করো, দেখবে লবণ কমে যাবে। ঠিক আছে আপু। শাশুড়ি আমার রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল, সাথে শ্বশুরও। শাওন চুপচাপ আমার দিকে চেয়ে আছে। এবার তো খুশি হয়েছেন ভাবি? শাওন কি বিয়ে করেছ, ঘরে অশান্তি ছাড়া আর কিছুই পারে না। বাবার বাড়ি থেকে তো কিছুই শিখিয়ে আসেন নাই। রূপা, তুই এসব কথা কেন বলছিস? তুই কি পারিস? অন্য সংসারে দখল দিতে আসবি না কিন্তু। এনার দুই বোন আর রূপার মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে আপুরা চলে যায়, আর আমি সেখানে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছি। শাওন চুপচাপ উঠে চলে গেল আর ফিরল রাতে। আমি জানতাম আজকে কাহিনীর জন্য শাস্তি হিসেবে আমায় নির্ঘুম থাকতে হবে। শাওন কখনো আমার গায়ে হাত তোলেনি, কিন্তু মানসিকভাবে অত্যাচার করতে ভালোই জানে। জানি না কীভাবে আবার লবণ বেশি হয়েছিল। চুলায় ভাত বসিয়ে আরেক চুলায় মাছ ভাজতেছি। কিছুক্ষণ পর আমার শাশুড়ি এসে হাজির। তুমি গোসল না করে আমার রান্ধন ঘরে আইছো কেন? এই খাওন আমি খাবো না। চিন্তা করার কিছু নেই মা, সারা রাত মাছ কেটে আজানের সময় রুমে গিয়েছি, ঘুমাইনি, তাই গোসল করারও প্রয়োজন নেই বলে নিজের কাজে মন দিলাম। শাশুড়ি কিছু না বলেই চলে গেল। সারাদিন কাজ করে যখন দুপুরে নিজের রুমে একটু শুয়েছি, অমনি রূপা এসে হাজির। ভাবি, আমার মোগলাই পরোটা খেতে ইচ্ছে করছে, উঠে বানিয়ে দাও। আমি একবার রূপার দিকে তাকালাম। এই মেয়েটা জানে আমি সারাটা রাত ঘুমাইনি, তারপর আমায় কাজের হুকুম দিতে দৌড়ে চলে আসলো। এরপর উঠে গিয়ে মোগলাই বানাতে গেলাম। এসব বলার মতো কেউ নেই। সাথী আর শশী আপু বাসায় আসলে আরাম পাই, তারা খুবই ভালো। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতে শাওনকে বলল, শুনুন, আমাদের বাচ্চা হচ্ছে না, একটাবার কি ডাক্তার দেখালে ভালো হয় না? অনেক তো কবিরাজের কাছেই দৌড়ালাম। শাওন বলল, শোনো, ডাক্তারের কাছে তুমি যাও, কারণ সমস্যা তোমার, আমার না। 1 মাস সময় দিচ্ছি, আমায় বাচ্চা দিতে না পারলে আমি তোমায় ডিভোর্স দিব বলে রুম থেকে বের হয়ে গেল। বাচ্চা না হওয়ার জন্য কত কথা যে শুনতে হলো। আচ্ছা, বাচ্চা না হওয়া কি শুধু মেয়েদেরই দোষ? ছেলেদের কি কোনো দোষ নেই এতে? অন্যদিকে 1 বছর হয়ে গেল আদার দেশে এসেছে। সে সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করবে না। আদারের মা অনেক চেষ্টা করে ছেলেকে বিয়ে করার জন্য রাজি করাতে পারেনি। ছেলে বিয়ে না করার কারণ মা হয়েও বুঝতে পারছে না। আদারের মা বলছে, আদার বাবা, আমি তোর মা হয়ে বুঝতে পারছি না, তুমি কেন বিয়ে করবা না? আদার তার মায়ের দিকে চেয়ে আছে। মা, আমি এখন বিয়ে করতে চাচ্ছি না, আর আমি আর বিদেশেও যাব না। এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমি যা করার দেশে থেকেই করব। আর বারবার আমায় এক প্রশ্ন করবা না তো। আদার চলে গেল। আমি তোমার কথা দিয়েছিলাম আলো, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার জন্য আমি অপেক্ষা করব। তুমি যে আধারের আলো, তোমায় ছাড়া আমার জীবন আধারই রয়ে গেছে। তুমি এসে আলোকিত করে দিবে, সে অপেক্ষায় আছি।
4 বছর বিদেশ থেকে টাকা কামিয়ে দেশে এসে যখন শুনল আলোর বিয়ে হয়ে গেছে, তখন অনেক ভেঙে পড়েছিল আদার। ভাগ্যকে মেনে নিয়েছিল, হয়তো তাদের আলাদা হওয়ারই ছিল। আলো শাশুড়ি বলছে, শাওন, ও শাওন, এদিকে আয়, দেখে যা তোর বউ কি করছে। ওই রূপা শাওনের বাপ, কই তুমি দেখে যাও কি করছে গো। চিল্লাচিল্লি করে কথা বলছে। সবাই চিল্লাচিল্লের আওয়াজে দৌড়ে এসে অবাক হয়ে আলোর দিকে তাকিয়ে আছে। শাওনদের বাড়ির পিছনে দাঁড়িয়ে আছে সবাই, অবাক হয়ে তাকিয়ে আছে আলোর দিকে। আলো করেন দৃষ্টিতে তাকিয়ে। আলো শাশুড়ি সবাইকে বলছে, দেখছো শাওনের বাপ, আমার পোলার কষ্টের টাকা কেমনে নষ্ট করে। আলো এতগুলো বাদ বাড়ির পিছনে কেন পালাইলা? আশেপাশের মানুষ এসে তামাশা দেখছে। আলো বলছে, আমি পালাইনি তো মা। তুমি পালাওনি তো কি উড়ে এসেছে বাদগুলো? সত্যি মা, আমি এগুলো পালাইনি। আমি কেন পালাবো? শাওনের বাবা বলছে, আচ্ছা এতগুলো ভাত তাহলে এখানে কেন? অন্য কারও তো হতে পারে। শাওনের মা বলছে, অন্য কারো হইব না, পাতিলে গিয়ে দেখেন পুরো পাতিল খালি। তুই এতগুলো ভাত এনে পালাইলি কেন? প্রতিদিন বেশি বেশি করে ভাত রান্না করস, তারপরও আমি ভাত পাই না। আলো বলছে, হ্যাঁ মা, আমিও বুঝতে পারছি না, প্রতিদিন ভাত শর্ট পড়ে। রাতে উনি খাওয়ার পর আর ভাত থাকে না, হয়তো অল্প খেয়ে নেই, নয়তো না খেয়েই থাকি। তাই তো প্রতিদিন একটু বেশি করে রান্না করি, তারপরও কম পড়ে। আজকে বুঝলাম কেন কম পড়ে। কিন্তু সত্যি আমি ফেলে দেইনি, বিশ্বাস করেন, আমি ফেলে দেইনি। কেন আমি ফেলে দিব? কারণ তার কথা শোনার যে কেউ নেই। নিজের দুঃখগুলো মা ভাইয়ের কাছে বলারও স্বাধীনতা নেই। শাওন এতক্ষণ চুপ করেছিল, কিছু বলেন না বলে চলে যায়। শাশুড়ি আর রূপা মিলে আলোকে আরও অনেক কথা শুনিয়ে একসময় তারাও চলে যায়। শ্বশুর আলোর দিকে চেয়ে চলে গেল। আলো সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। পাশের বাসার চাচাতো ভাবি আলোর কাছে এলো। আলো, আর কত অপমান সহ্য করবা? তুমি কিছু বলো না কেন? আলো মুচকি হেসে বলল, প্রতিবাদ করা যে কেউ শিখায়নি, মানুষের কথা হজম করাটাই ঠিকই শিখিয়েছে। বলে চলে গেল। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন আলো সকালে রান্না করছে উঠোনে বসে আছে শাশুড়ি। হঠাৎ পাশের বাসার চাচি এসে বলল, দুজনে মিলে গল্প করছে। আলো রান্নাঘর থেকে শুনতে পাচ্ছে। কথার মাঝে চাচি তার পুত্রবধূর কথা বলল, ইনিয়ে বিনিয়ে শাশুড়িকে খোঁটা দিচ্ছে। ভাবে জানো নি, 80,000 টাকা দিয়ে বউয়ের বাপে খাট বানায় পাঠাইছে, তাগো মাইয়া যেন ভালো থাকতে পারে। কও কি, এত দাম দিয়ে? হ, বুঝেন না, এগুলো হলো সামাজিকতা। সাথে ফ্রিজও দিছে। আপনি কই পোলাটারে বিয়ে করাইলেন, ভালো জায়গায় করাইতে পারলেন না? আমগো বউয়ের কিন্তু বাচ্চা হইব। ভালো তো। হ, আর আপনি নাকি বিয়ে করাইলেন, এতদিনে নাতির মুখও দেখতে পারলেন না। কভারেজ দেখান ভালো দেখা। অনেক দেখাইছি, কোনো কাম হয় না। আচ্ছা বাদ দে, মাইয়ারই কোনো দোষ আছে হয়তো। আচ্ছা এবার ঈদে আমগো বউয়ের বাড়ি থেকে বাজার পাঠাইছে। আপনার বউয়ের বাড়ি থেকে কি কি পাঠাইছে? শাশুড়ি চুপচাপ কথাগুলো শুনছিল, কোনো মতে কথা কাটিয়ে ঘরে চলে গেল। এদিকে আলো হালকা হাসলো। একটা মেয়েকে তার শ্বশুর বাড়িতে নিচে করার জন্য পাশের বাড়ির শাসিয়া সমাজে দেয়। আমার শাশুড়ির এসবের লোভ নেই, কিন্তু যখন শোনো অমুকের বউয়ের বাড়ি থেকে এটা দিয়েছে সেটা দিয়েছে, সেখানে যে কারো মাথা নষ্ট হবে, রাগ উঠবে, লোভ জাগবে। তারা যৌতুক নেবে, ডোল পিটিয়ে মানুষকে জানাবে, আবার যারা নিবে না তাদের কানও বিষ ঢালবে। জানি না চাচির এইসবের কথার কী ফল হবে, কী আর হবে। আস্তে আস্তে এসবের প্রভাব আমার উপর পড়বে। ছোট মানুষ পড়াশোনার পাশাপাশি কাজ করছে, সাথে সংসারের হাল ধরেছে। আমি কিভাবে স্বার্থপরের মতো বাবার বাড়ি থেকে কিছু চাইব? আবার তাদের কাছ থেকে কী বা আশা করব? আমার ভাইয়ের সাথে আমার কখনো মিল ছিল না। ও আমার সাথে কথা কম বলতো, এখনও বলে না। আমি নিজে থেকে ওকে কল দিয়ে থাকি। শুনলাম ওর বউয়ের নাকি বাচ্চা হবে, শুনে খুবই খুশি হলাম, আবার দুঃখ লাগছে। যদি মেয়ে হয় তাহলে কি সেই মেয়ের সাথেও আমার মতো আচরণ করবে? ভয় হয়, আল্লাহ যেন তাকে পুত্র সন্তানই দান করে। যাই হোক, আমার শাশুড়ি পরিবর্তনের জন্য সব শাশুড়িই দায়ী। শুরুতে কিছুই বলতো আমার শাশুড়ি, এসব শুনতে শুনতে উনিও আমার সাথে এমন ব্যবহার করে। একদিন বিকেলে শাওন বাসায় এসে আলো তখন কাজ করছিল। আলো, এই আলো। জি আসছি। আলো রুমে আসার পর আলোর হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য উপহার। আলো খুশি হয়ে গেল। এই 1.5 বছরের প্রথম শাওন তাকে কিছু দিয়েছে। প্যাকেট খুলে দেখলো একটা ছোট্ট ডায়মন্ডের নাকফুল। আলো এতদিন পাথরের নাকফুল পরত। শাওন বলল পড়তে, আলো বলল পরে পড়বে। এরপর শাওন দোকানে চলে যায়। আলোর অনেক খুশি লাগছে। প্রায় 5 মিনিট দৌড়ে নাকফুলের দিকে চেয়ে আসে। অন্যদিকে আধার এলাকায় একটা দোকান দিল, ওষুধের দোকান। সে খেয়াল করলো সবই আছে, কিন্তু ওষুধের জন্য অনেক দূরে যেতে হয়। তাই সে এই দোকানটা দিল। আজ থেকে দোকানে মালামাল এনে সব ঠিকঠাক করবে।
আদার নিজের রুমে বসে হিসাব করছে। এমন সময় তার দরজায় কড়া পড়ল। আদা দরজায় দাঁড়িয়ে দেখলো তার বউ ভাবি দাঁড়িয়ে আছে। ভাবি, আপনি? আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন। কোনো দরকার? ভাবি এসে বসলো। আদর ভাইয়া, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলুন না, কি হয়েছে? ভাইয়ের সাথে কি ঝগড়া হয়েছে নাকি? আরে না, তেমন কিছুই না। আসলে আমার বিয়ের 5 বছর হলো। আপনাকে দেখছি আপনি খুবই চুপচাপ থাকেন। হঠাৎ করে একদিন বললেন বিদেশ যাবেন, পড়াশোনা করবেন না। তো আপনার ভাই আপনাকে তার কাছে নিয়ে গেল। সেখানে 4 বছর থাকলেন। অনেক ছুটি থাকার পরও দেশে আসেননি। একটা কথা, টাকা কামাতে হবে। তারপর 1 বছর আগে আসলেন। আর হুট করে সিদ্ধান্ত নিলেন বিয়ে করবেন না। ঠিক বুঝতে পারছি না কি হয়েছে, খুলে বলুন না। আমাকে ভাবি নয়, বড় বোন বা বন্ধু মনে করুন। আদা চুপচাপ বাবির কথা শুনছিল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলা শুরু করলো। এতদিনের মনে চাপা কষ্টগুলো আজ বলতে যাচ্ছে কাউকে। আমি একজনকে ভালোবাসি। এখন থেকে নয়, যখন আমার বয়স 7 বছর তখন থেকে। আমরা একই ক্লাসে পড়তাম, সমবয়সী আমরা। সে আমার 2 মাসের বড়। ছোটবেলায় এই কথা বারবার মনে করিয়ে দিত। হালকা চাপা স্বভাবে ছিল। আমাকে সবসময় বকা দিত, কারণ সে আমার বড় ছিল, তাও 2 মাসের। এই কথা দিনে 15 বার আমাকে শোনাতো। বলে আদার হাসছে। ভাবি অবাক চোখে তাকিয়ে আছে। এই প্রথম আদারকে হাসতে দেখল। শাশুড়ির কথায় আজ দেবরের সাথে খোলাখুলি কথা বলতে এসে অবাক হয়ে যাচ্ছে। বেশ তো, সে কোথায়? নাম কি? কোথায় থাকে? ভাবির এমন প্রশ্ন আদারের চেহারায় হতাশা চেয়ে গেল। নিজের মনে চাপা কষ্টগুলো বের হয়ে চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে। তার নাম আলো। বর্তমানে সে শ্বশুরবাড়িতে। 14 বছর হয়ে গেছে তার সাথে দেখা হয় না, কথা হয় না। আচ্ছা ভাবি, আমি আসি, আমার কাজ আছে। কোনো মতে কথা কাটিয়ে চলে গেল আদার। ভাবি যাওয়ার পথও চেয়ে আছে। আদারের মা এসে বলল, বৌমা, কি বলেছে আদার? আর এইভাবে তাড়াহুড়া করে যে চলে গেল? আলো নামের একটা মেয়েকে সে ভালোবাসে। আলো নামের কাউকে চেনেন নাকি মা? আদারের মা চিন্তায় পড়ে গেল। নামটা বেশ শোনা শোনা লাগছে। আদারার মা বলছে, নামটা শুনেছি, কিন্তু আমার মনে পড়ছে না। আদারার ভাবি বলছে, ওরা একই ক্লাসে একই স্কুলে পড়তো, একটু মনে করার চেষ্টা করুন। আদারার মা বলছে, আচ্ছা, আমি তাহলে ভেবে দেখছি। পরদিন বিকেলে সব কাজ শেষ করে নিজের ভাইয়ের ফোনে কল দিল। অনেক কষ্ট করে একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনেছি, এটাই ব্যবহার করি। তাও বাবার বাড়ি থাকতে স্টুডেন্টের বেতনের টাকা জমিয়ে কেনা ফোনটা। খুব যত্ন করেই রাখছি। আমি খুবই যত্ন রাখার চেষ্টা করি। তারপরও আমার যত্নে করা জিনিস হারিয়ে যায়। পরপর 2বার কল দিলাম, ব্যস্ত বলছে। জানি না যতবার কল দিই ততবারই ব্যস্ত বলে থাকে কেন। তাই ভাইয়ের বউ ফাতেমাকে কল দিলাম। মেয়েটা গর্ভবতী, কেমন আছে খোঁজ খবর নেই। 2বার রিং হওয়ার পর রিসিভ করলো। আসসালামু আলাইকুম ফাতেমা। ওপাশ থেকে, আমি ফাতেমার মা বলছি। কেন কল দিয়েছ? আর কি চাই? ভাইয়ের কাছ থেকে খালি নেওয়ার মধ্যেই আছো। দেওয়ার মধ্যে তো কিছু নাই। জামাই কত কষ্ট করে টাকা ইনকাম করে, টাকা জমাচ্ছে ফাতেমা ডেলিভারির জন্য। আর তুমি লোভী মেয়ে আমার মেয়ের সুখ দেখতে পারোনি, তাই না? আন্টির কথার আগামাথা আমি কিছুই বুঝতে না পেরে ওনাকে থামিয়ে জিজ্ঞেস করলাম, আন্টি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বলুন। ফাতেমার মা বলছে, কি বলবো? তোমার জামাইকে যে পাঠিয়েছো টাকার জন্য। তোমার জামাই এসে বলেছে তোমার নাকি কিছু টাকা লাগবে চিকিৎসার জন্য। নিজে তো বাচ্চা জন্ম দিতে পারোনি, আবার আমার মেয়ের বাচ্চা হবে তাই হিংসা হচ্ছে, তাই না? লুবি মেয়ে, হিংসুটে অলক্ষী মেয়ে কোথাকার। আরও অনেক কথা শুনিয়ে ফোনটা কেটে দিল। আলোর চোখে কোনো নোনা জল এসে জমা হলো। তা গড়িয়ে পড়ার আগেই মুছে ফেলল। বাবার মৃত্যুর জন্য আমাকে যখন দায়ী করেছিল প্রচুর কেঁদেছিলাম। এরপর যখন স্কুলে যেতে পারবো না তখনও কেঁদে কারো মন গলাতে পারিনি। মানুষ আমাকে সব অলক্ষী বলতো। এসব আস্তে আস্তে সয়ে গেছি। পৃথিবীতে 2জন আমার সবচেয়ে ভালোবাসত, এক আমার বাবা, আরেকজন সে। তার দেখা মেলেনি। বাবা মারা যাওয়ার পর নিজেকে এতটাই গুটিয়ে নিয়েছিলাম যে প্রয়োজন ছাড়া কোথাও যেতাম না। মানুষ তো বাদই দিলাম, আমার মা ও দাদিও কথা শোনাতে শোনাতে তিক্ত হয়ে গেছিল। আসলে বাবা থাকলে হয়তো আজ আমি অনেক সুখী থাকতাম। বাবাকে আমার অবস্থার কথা বললে দৌড়ে আমায় নিতে চলে আসতো। একটা ভাই যার সাথে আমার কথাই হয় না। মানুষ ঈদে বাবার বাড়ি যায়। বিয়ে হওয়া 2 বছর হয়ে যাচ্ছে, কিন্তু 5বারও বাবার বাড়ি যেতে পারিনি। আমি চলে গেলে কাজ করবে কে? আরেকটা হলো, বাবার বাড়িতে আমি গেলে আমাকে খাওয়াতে তাদের খরচ হবে। আমি জানি আমার মা কখনোই সুখ পায়নি, পাবে কিভাবে? প্রথমেই যে আমার জন্ম হলো কন্যা সন্তানের। সুখের আবেশ পেয়েছে আমার ভাই হওয়ার পর। আমার মাকে মাথায় তুলে দিল। এখনও হয়তো আমার জন্য মা কষ্ট পায়।
রূপা আপু আমার বরকে পছন্দ করতে তো আমি আগেই বুঝে গিয়েছি, তারপরও কিছু বলিনি, কারণ আমার বরের মেয়ের নেশার চেয়ে টাকা ও জুয়ার নেশা আছে। জুয়া খুবই ভয়ঙ্কর নেশা, মানুষকে তছনছ করে দেয়, কারণ তার বোনদের সাথে কখনোই ভালো ব্যবহার করেনি। তাই উনি আমায় বিয়ে করে যাতে তার বোনেরা ভালোভাবে থাকতে পারে বাবার বাড়ি আসার পর। উনি নিজের বোনদের অনেক ভালোবাসে, আমায় কখনো অসম্মান করেনি। কিন্তু ওই যে জুয়ার নেশা, যার পরে আমায় না বলে ভাইয়ের কাছ থেকে টাকা চেয়ে নিয়ে আসছে। রাতে শাওন বাসায় আসে, তাকে পানি দিয়ে তার কাছে বসেছি। আমার ভাইয়ের কাছ থেকে কত টাকা নিয়ে এসেছেন আপনি? ও, তাহলে তোমার ভাই বলেই দিয়েছে? হ্যাঁ, নিয়েছি টাকা, আর তোমার জন্যই তো নিয়েছি। ওই যে তোমাকে উপহার দিলাম না, নাকফুলটা, মনে করো তোমার ভাইয়ের দেওয়া উপহার। যাও গিয়ে খাবার নিয়ে আসো, প্রচুর খিদা পেয়েছে। বলে বাথরুমে চলে গেল শাওন। আলো চুপ করে আছে। মানুষ কেমন মানুষ ইনি, ছি। পরদিন শাওনের মা বলছে, বউ আমার ব্লাউজটা সেলাই হয়েছে। আলো কিছু না বলে ব্লাউজ তার হাতে দিয়ে দিল। বাবার বাড়ি থেকে নিজের সেলাই মেশিনটা নিয়ে এসেছিল, কারণ ওখানে দুটো সেলাই মেশিন, একটা মায়ের জন্য আরেকটা নিজের জন্য। কয়েক ঘন্টা পর শাওন বাসায় এসে তার মায়ের রুমে গেল। কি হয়েছে মা, ফোন করে আসতে বললা কেন? তোর বউ কি করেছে জানোস? কি আবার করেছে? রূপা বলল, রহমান চাচার বউয়ের কাছে তোমার বউ তার সেলাই মেশিন বিক্রি করে দিয়েছে, দিয়ে বাবার বাড়িতে গেছে। মানে? কি হয়েছে, কেন? আর বিক্রি করার সময় তোরা কোথায় ছিলি? শাওনের মা বলছে, আমার ব্লাউজটা দিয়েই নিজেই বেঁচে গেছে গা, একবারও বলে যায় নাই। এখন তোর বউরেও কিছু তুই বলবি? আমার তো দামই নাই। হ্যাঁ, অনেক হয়েছে শাওন ভাই, এবার কিছু করো। বিক্রি করেছে যাতে আমাদের জামা কাপড় আর বানায় দেওয়া না লাগে। শাওন প্রচুর রেগে আলোকে কল দিচ্ছে, কিন্তু ফোনটা বন্ধ। 1 ঘন্টা পর আলো এসে হাজির। এখান থেকে বাবার বাড়ি যেতে 40 মিনিটের মতো লাগে। আলো কিছু না বলে নিজের রুমের দিকে পা বাড়ায়। আলো বাসা থেকে এসে নিজের রুমে চলে গেল। গিয়ে সে অবাক, শাওন রুমে বসে আছে, হয়তো তার অপেক্ষা করছে। আলো রুমের দিকে খেয়াল করে দেখলো মেঝেতে পড়ে আছে তার সব জামা কাপড়, সব এলোমেলো হয়ে আছে। শাওনের দিকে একবার চেয়ে দেখলাম সে তার দিকেই চেয়ে আছে। আলো সেদিকে না তাকিয়ে জামাগুলো ওঠালো, জামার দিকে নজর গেল। এ কি, সবগুলো জামা দেখলাম, শাওনের দিকে তাকালাম। সে একটা হাসি দিয়ে বলল, তুমি তো সেলাই ভালো পারো, তাই ভাবলাম জামাগুলো কেটে দিই, তুমি না হয় সেলাই করে নতুন ডিজাইন করে নিবা। তোমার সেলাই মেশিনটা যে দেখছি না, মানুষ কতটা খারাপ হলে এমনটা করতে পারে। আলো সব জামা বের করে মাছ দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছে, এমনভাবে কেটেছে যে কিভাবে জোড়া লাগাবে তাই ভাবছে। আমার ভাইয়ের কাছ থেকে কত টাকা নিয়ে এসেছেন? কেন, টাকা দিয়েই তো আসলা, আবার কি দরকার? কেমন ভাই তোমার, বোনকে সামান্য টাকা দিতে পারে না? যাই হোক, আমার কাজ আছে, আমি দোকানে গেলাম, বলেই শাওন চলে যায়। আলো জামাগুলোর দিকে চেয়ে আছে। এই জামাগুলো তার নিজের বানানো, নিজের টাকা দিয়ে বানিয়েছে, আর সাথে ননদ ও ননাসের জন্য দেওয়া উপহার ছিল। বিয়ের পর এক সুতাও কিনে দেয়নি, অথচ আমার সবগুলো জামা এভাবে নষ্ট করে দিল। আসলে জুয়াখোরদের কাছে কিছু আশা করাই বোকামি। সুতা নিয়ে কাঁচি দিয়ে হালকা ঠিক করার চেষ্টা করছি। রাতে শাওন বাসায় আসলো। শীতের সময় বছরের শেষ, এই শীতে তাকে অপেক্ষা করতে হয় রাত 1টা 2টা পর্যন্ত। সারা রাত জুয়া খেলে তারপর দোকান বন্ধ করে বাসায় আসে, কেউ কিছু বলেও না। শাওনের হাতে বাজারের ব্যাগ দেখে মনে মনে বলল, আজও নতুন শাস্তির ব্যবস্থা করেছে হয়তো। শুনো, চালের গুঁড়াগুলো দিয়ে পিঠা বানাতে বসো, কালকে আমার বোন আর ভাগিনাদের জন্য পিঠা নিয়ে যাব। আলো চুপচাপ শাওনের দিকে চেয়ে আছে, এরপর খাবার দিল, খেয়ে শুয়ে পড়েছিল। আজকে ভাত নেই, রোজ রোজ ভাতের ঝামেলা ভালো লাগে না, দেখে গিয়েছিলাম ভাত আছে। কিছুক্ষণ আগে রূপা 1 প্লেট ভাত নিজের জন্য নিয়ে গেল। এই মেয়ে রাত 8টায় একবার খেয়েছে, আর রাত 12টায় একবার খেয়েছে, জানি না কেন এমন করলো। অন্য কেউ খাবে কি না সেদিকে কোনো খেয়াল নেই। এরপর চালের গুঁড়ো দিয়ে 2টো রুটি বানিয়ে খেয়ে নিজেই শুয়ে পড়লাম। আমিও মানুষ, কাজের লোকের মতো এত কাজ করতে পারবো না। রাতে মাছ নিয়ে আসবে, চালের গুঁড়ো নিয়ে আসবে, আমার দিকে কোনো খেয়াল নেই কারো, শুধু হুকুমের পর হুকুম। কালকে রাতে একটা গার্লস গ্রুপে নিজের মনে না বলা দুঃখের কথাগুলো শেয়ার করেছিলাম ফেক আইডি দিয়ে। সেখানে দেখলাম আমার মতো অনেক বোন এমন অবস্থায় মুখ বুজে সহ্য করেছে। অনেকে আমায় অনেক সাহস দিয়েছে,
যা বাবা মারা যাওয়ার পরও কেউ দেয়নি। এভাবে এত কাজ করতে করতে একদিন মরেই যাব। তাই আজ সাহস করে নিজের জন্য কিছু করতে হবে। বাচ্চা হচ্ছে না এতে আমার কোনো দোষ হবে? কত মানুষেরই তো 10-12 বছর ধরে বাচ্চা হয় না, কই তারাও তো সংসার করছে। অনেকে বলল তাদের কারো 6 বছর 8 বছর ধরে বাচ্চা হচ্ছে না, কিন্তু বর সাপোর্ট দিচ্ছে। আল্লাহ না দিলে কি করার, দোয়া ছাড়া তো আর কোনো পথ নেই। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। আজ মেঝেতে ঘুমাচ্ছি, শাওনের পাশে ঘুমাতেও কেমন গা গিন গিন করে। সকালে শাওনের আগে ঘুম থেকে উঠে কাজে লেগে গেলাম। ঘুম থেকে উঠে শাওন চিল্লাচিল্লি করছে। আলো সেদিকে কান্না দিয়ে তার নিজের কাজ করছে। কাজ শেষ করে পিঠা বানাবে। তোমাকে না বলেছি রাতে পিঠা বানাতে, বানাওনি কেন? কাজ সেরে বানাতে বসবো। আর আমি মানুষ, রোবট নই। আমারও তো ঘুমের প্রয়োজন আছে। নির্ঘুমে থেকে থেকে আমি এত কাজ কেন করব? শাওন আর কিছুই বলল না, চলে গেল। এই সময় সে মুখ খারাপ করতে চাচ্ছে না। আর আজ আলোকে কেমন যে অন্যরকম লাগছে। কাজ শেষ করে আলো রূপাকে ডাকছে। রূপা, ও রূপা, এদিকে আসো। কি হয়েছে, এত ডাকাডাকি করছেন কেন? বড় আপু আর ছোট আপুর বাড়িতে পিঠা পাঠাবো, তাই আমার সাথে পিঠা বানাতে বসো। আমি পিঠা বানাবো কেন? আপনার ননদ ননাস আপনিই বানান। আমি পিঠা বানাতে পারি না। তো কি পারেন? বসে বসে অন্যের ঘরে খেতে পারেন, আর মানুষকে অর্ডার দিতে পারেন, আর কুটনামি করতে পারেন, তাই না? কেউ একজন বলল। সুসি আপু আপনি? এমা, বললেন না যে আসবেন? উনি মানে শাওন গিয়ে নিয়ে আসতো। আসলে কি কোনো অসুবিধা হয়নি তো? না ভাবি, বড় আপাও আসছে ভাবি। ওই দিন তো চলে গিয়েছিলাম, তাই আজ আসলাম। শীতে বাচ্চারা নানা বাড়িতে আসবে বায়না ধরল। মা দেখে যান, ছোট আপু এসেছে। আলো খুশি হয়ে সুচির মালামাল ঘরে নিয়ে গেল। রূপা মুখ বাঁকা করে ঘরে চলে যায়। এই সুচি আর সাথীর সাথে যে কথায় পারবে না তাই আর কথা বাড়ালো না। কি গো মা, আইসো তুমি? আসো, দাও আমার নাতিটারে দাও। সুচি আপুর 1 বছরের ছেলেকে কোলে নিল আর 5 বছরের মেয়েকে সাথে নিয়ে ভিতরে চলে যায়। শাওনের মা বলছে, আলো সুচিরে শরবত দাও, কত দূর থেকে আসছে। কি রে মা, জামাইবাবু আসলো না? আর না কইয়া যে আইসো, আমারে ফোন দিলা না? কত কষ্ট কইরা আইসো, শাওনের বাপেরে পাঠাইতাম, হেই নিয়ে আইতো। তো বিয়ান সাহেব আর বিয়ে সাহেব ভালো আছেনি? উনি ব্যস্ত মা, তাই আসে নাই। আর সবাই ভালো আছে। আচ্ছা বড় ভাই কোথায়? আলো শরবত দিতে দিতে বলল, উনি আসতেছে দোকান বন্ধ করে। আর আপনি একা আসছেন কিভাবে? কখন রওনা দিয়েছেন? আমার ভাসুরা শ্বশুর মিলে আমাকে আর ভাবিকে গাড়িতে উঠিয়ে দিয়েছে। আমার যাও তার বাবার বাড়ি গিয়েছে, আমিও আসলাম। যাক, আমার বড় ব্যাগটা দাও তো দেখি ভাবি। সুচিতার ব্যাগ থেকে অনেক কিছু বের করলো। এর মাঝে শাওন এসে হাজির। রূপাও কান পেতে ওদের সবার কথা শুনছে। তুই আসবি বললি না কেন? আমি গিয়ে তোকে নিয়ে আসতাম। না হলে তোমাদের সারপ্রাইজ দিতেই চলে আসছি। আচ্ছা সবার জন্য শীতের পিঠা নিয়ে এসেছি। সব ধরনের পিঠা বানিয়েছি কালকে। শাওনের মা বলছে, সবগুলো তুই একা বানাইছস? এত কষ্ট করলি কেন? তোর ভাই কালকে চালের গুঁড়া নিয়ে আসছে। বউরে কইছে রাতেই বানাইতে, বানাই নাই। চোখ রাঙিয়ে আলোর দিকে তাকালো। আলো চুপ করেই আছে। সুচি সেই দিকে আর কান্না দিয়ে আলোকে বলল, ভাবি, আমার যা আপনার জন্য পাটিসাপটা পিঠা বানিয়েছে। আপনার খুব পছন্দ, তাই গতবার আপনি তার পছন্দের আর আমার ননদের পছন্দের চিতই পিঠা ও দুধ চিতই পিঠা বানিয়ে পাঠিয়েছিলেন না? তারা যে কি খুশি হয়েছে, তাই এবার ননদ আর আমরা দুই যা মিলে পিঠা বানালাম। শাশুড়ি তো আমাদের জোর দিয়ে বলল, আপনার জন্য এবার নিয়ে যেতেই হবে। খেয়ে দেখুন তো কেমন হয়েছে। এইসব পাটিসাপটা পিঠা আপনার। বলে হাতে পিঠা বক্সটা এগিয়ে দিল। সবাই যেন হালকা রাগ ভাব নিয়েই আছে। আলো হাসি মুখে বক্স নিয়ে নিল। খেতে ইচ্ছে করছে, কিন্তু সবার চেহারা দেখে আর খেলো না। পরে খাবো আপু, এখন আপনি রেস্ট নেন। আলো সব কিছু গুছিয়ে রান্না করে গেল। কিছুক্ষণ পর বড় আপু চলে আসবে। আজ তাদের জন্য গরুর মাংস রান্না করবে আলো। গতবার তো খেতেই পারলো না, এবার ভালো করে রান্না করবে। রান্নাবান্না শেষ করলো। বড় আপাও চলে আসছে। গরুর মাংস রান্না করে শাশুড়ি আর শাওনকে হালকা টেস্ট করে লবণ চেক করালো। সে আবার বলল, যদি লবণ মরিচ বেশি হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে অন্য কেউ এমনটা করেছে। সাথী আপু ও তার 2 মেয়েও চলে এসেছে। সবাই খাবার টেবিলে বসে আছে। সাথী আপু রান্না করে নিয়ে আসছে। উনি কাবাব আর পায়েস বানিয়ে বাসা থেকে নিয়ে এসেছে। সবাই খাবার খাবে। আলোকে তার শ্বশুর আর ননদ মিলে জোর করে বসিয়েছে। এতদিনে সবার শেষে খেত, কিন্তু আপুরা আসলে সবাই মিলে একসাথেই খায়। আলোকে নিজের বোনের মতোই মনে করে তারা। ভাগ্য একটু হলেও ভালো, তাই এমন বোনের মতো ননাস পেয়েছে। তারা সব সময় আলোর সাথে ভালো ব্যবহারই করে। শুরুতে শাশুড়িও ভালো ব্যবহার করত,
কিন্তু বাচ্চা না হওয়ার কারণে আর পাশের বাড়ির চাষিরা তাদের বউদের কথা বলে বলে একসময় আমাকে তুচ্ছ তাচ্ছিল্যের পাত্রী বানিয়ে দিয়েছে। সাথে রূপা তো আছেই, বিয়ের পর থেকে এখানেই পড়ে আছে। ঈদের সময় 2 দিন নিজের বাড়ি থেকে দৌড়ে চলে আসে। আমার বর তাকে পাত্তা দেয় না, তারপরও আমাদের পিছনে পড়ে আছে। আপুরা 10 দিন থেকেই চলে গেল। অন্যদিকে আদারের রুমে ওর বড় বোন, মা, ভাবি বসে আছে। আদার চুপ করে বসে আছে। আদারের বোন বলছে, আমি সবাইকে সবটা বলে দিয়েছি আদার, আমি তোমাকে আর এভাবে দেখতে পারছি না। ওই মেয়ে তোমাকে ছেড়ে অন্য কারো হয়ে গেছে, তুমি কেন তার জন্য অপেক্ষা করছো বলো তো? তো সে ফিরবে না, সে তার স্বামীর সংসার নিয়েই ব্যস্ত। আদার বলছে, আপু ভালোবাসলে যে মিল হবে এমনটা তো নয়, আমাদের না হয় অমিলে থাক। আমরা ওর সাথে আমার শেষ দেখে 14 বছর আগে, যেদিন আমরা ওই এলাকা ছেড়ে এখানে চলে এসেছিলাম। এই 14 বছরে তার কথা আমি এক মুহূর্তের জন্য মনে করি আর হাসি। তার সব কথা সে আমায় বদলে দিয়েছিল, আমার পাশে ছিল। কিভাবে আমি তাকে বলতে পারি বলো তো? আমাকে ভুলে যাওয়ার কথা বলো না প্লিজ। 14 বছরে অনেক চেষ্টা করেও তার দেখা পাইনি, তারপরেও আমি তার জন্য অপেক্ষা করব, কারণ সে বলেছিল সে শুধু আধারের আলো। বলে সাথে চলে গেল। আধারের মা বলছে, একবার আমাকে সব কিছু বলতা। কি বলতাম? আমি নিজেও তো জানতাম না, তোমরা তো জানো আদা সহজেই কাউকে কিছু বলতে চায় না। আর আমি আলোকে চিনি, তাই আমাকে নিয়ে ওদের বাসায় গিয়েছিল 7 বছর আগে। অনেক চেষ্টাও করেছে আলোর সাথে দেখা করার, কথা বলার, কিন্তু আলো প্রয়োজন ছাড়া বাড়ি থেকে একদমই বের হতো না। তার উপর ওর দাদি দেখা করতে দিত না। আমি আর আদার বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ায় বলেছে আদারের চাকরি নেই, বয়স কম, বিয়ে দিবে না। আদা 3-4 বছরের সময় চেয়েছিল, সে কিছু না কিছু করবে, কিন্তু কে জানতো ওর বিয়ে হয়ে যাবে। আমি অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এখান থেকে অনেক দূরে হওয়ায় যেতেও সময় লাগে মা। আর আদার বলেছে ও তোমাদেরকে বলবে, তাই আমি এতগুলো বছর চুপ করে বলেই গিয়েছিলাম। সেদিন আলোর কথা জিজ্ঞেস করায় বুঝতে পারলাম। আদারের ভাবি বলছে, মা আপনারা কি আলোকে চেনেন? কেমন দেখতে? আদারের মা বলছে, হ্যাঁ বৌমা চিনি তো। 20 বছর আগে আমি আর তোমার বাবা আমার 3 ছেলে মেয়েকে নিয়ে ওখানে আলোদের বাড়ির পাশের বাড়িতে ভাড়া থাকতাম। তোমার বাবা কাজ করতো সেখানে, আর সেখানেই আধারের সাথে পড়তো একটা মেয়ে, তার নাম ছিল আলো। একই স্কুলে একই ক্লাসে পড়তো। আলোর সাথে দেখা হওয়ার পর আদার সারা দিনই আমার সাথে আলোর কথাই বলতো। একটা কাহিনী এখনও আমার মনে পড়ে। আলো ওকে বাঁচিয়েছে। ও নাকি রাস্তায় সবার সামনে পা পিছলে পড়ে গিয়েছিল। আশেপাশের বাচ্চারা হাসাহাসিতে আদারের সে কি কান্না পাচ্ছিল। তখনই নাকি হঠাৎ করে একটি মেয়ে তার পাশে মাটিতে বসে পড়ে, নিজের ড্রেসে হালকা কাদা মেখে। তার দেখে আশেপাশের বাচ্চারা হাসি বন্ধ করে চলে যায়। এরপর আদারকে বাসায় দিয়ে নিজের বাসায় চলে যায়। আদার তখন তখন থেকে যখনই আলোকে দেখতো দৌড়ে ওর কাছে চলে যেত। এই কাহিনী আদার আমাকে অনেকবার বলতো। এইসব বলছে আর আদারের মায়ের চোখ চলচল করছে। নিজের ছেলের মনের কথা বুঝতে পারেনি। 5 বছর ওখানে থেকে এরপর ওর বাবার চাকরি চলে যাওয়ায় এলাকা ছেড়ে এখানে চলে আসে। 14 বছর হয়ে গেল। আর এই 14 বছরে আদার কত শত বাহানা করে যে ওই এলাকায় গিয়েছে, আজ বুঝতে পারলো কেন গিয়েছে। এভাবে অনেকগুলো দিন কেটে যায়। আলোর ভাইয়ের বউরে বাচ্চা হওয়ার সময় চলে আসে। একদিন সকালে শাওন আলোকে বলছে, আলো দোকানের মাল উঠাবো, তোমার ভাইয়ের কাছ থেকে 10,000 টাকা চাও তো। আলো বলছে, কি বলেন, আমার ভাই কোথা থেকে টাকা দিবে? আর কয়েকদিন পরে তো ওর বউয়ের ডেলিভারি, আপনি কি সেটা জানেন না? শাওন বলছে, হ্যাঁ আমি কিছু চাইলে এই সমস্যা সেই সমস্যা, আর বিয়ের সময়ে তো কিছুই দেয়নি। আমি আহামরি কি চেয়েছি যে দিতে পারবে না? আমাকে দাঁড় দিতে বলো, আমি তাহলে পরে ফেরত দিয়ে দিব। আলো বলছে, দেখুন এটা সম্ভব না। এর আগেও আপনি আমায় না বলে ওর কাছ থেকে অনেক টাকা নিয়ে এসেছেন, আমি এখন পারবো না বলতে। শাওন হালকা রেগে গেল। শোনো, নিজের কাপড় চোপড় রেডি করো, আমি তোমাকে গাড়িতে উঠিয়ে দিব। টাকা নিয়ে আসতে পারলে আসবা, আর না আসতে পারলে দরকার নিয়ে আসার। এমনিতেও তুমি কোনো কাজেরই না। আমাদের বিয়ের এতগুলো দিন হয়ে গেছে, আমি বাবা হতে পারলাম না। আমি দোকানে যাচ্ছি, এসে যেন তোমার মুখ দেখা না লাগে। বলে সে সেখান থেকে চলে গেল। আলো সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। দুপুরে শাওন খাবার খেতে এসে দেখে আলো নেই।
সারা বাড়ি খুঁজেও আলোকে কোথাও পেল না। ওর মাও বলল আলো নাকি চলে গেছে। এর মানে কি সত্যিই চলে গেছে? যখন গিয়েছে তাহলে টাকা নিয়েই আসবে। তাই সে আর কোনো মাথা ঘামালো না। বাবার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে আলো। আলোকে এভাবে এত বড় ব্যাগের সাথে দেখে সবাই যেন অবাক হয়ে চেয়ে আছে। আলোর দাদি বিরক্তি নিয়ে বসে আছে। হুট করে আলোর আশায় সবাই অবাক। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে আলো আঁধার। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।